ভাবিও এবারে তোমাদের থার্ড সেমিস্টার এডুকেশন অনার্স আর ডিএসসি 4 এর সাজেশনস দিয়ে দেবো। সো অলরেডি আমি তোমাদের ডিএসসি 3 অ্যাকচুয়ালি সাজেশনস পোস্ট করে দিয়েছি। যারা দেখোনি একটুখানি ডিএসসি 3 এডুকেশন ইয়ার বলে সার্চ করবে, পেয়ে যাবে। অ্যান্ড যদি নাও পাও, আমি তোমাদের এই ভিডিওটার কমেন্ট বক্সে ওই ভিডিওটার লিঙ্কটা পিন করে দিয়েছি, সেখানে দেখে নিও। আমি ওই ডিএসসি 3-তে শর্ট সাজেশনস পোস্ট করে দিয়েছি, মানে একদম কম্প্যাক্ট। মানে তোমাদের ধরো 3টে 10 মার্কসে লিখতে হবে, তো আমি হয়তো 3টেই বলে দিয়েছি এমন টাইপের করে শর্ট সাজেশন পোস্ট করে দিয়েছি, ওটা দেখে নিও। ডিএসসি 3 নিয়ে আর পোস্ট করছি না এর মধ্যে। লাস্টে দিকে যদি পারি তাহলে 3টে পেপার নিয়েই পোস্ট করে দেবো, মানে সেক 3, ডিএসসি 4 এবং হচ্ছে কি যে ডিএসসি 3। ঠিক আছে, এবার আজকে তোমরা ডিএসসি 4 এর সাজেশনটা দেখে নাও। অ্যান্ড যেহেতু আমি অনেক লেটে পোস্ট করছি, আমি তোমাদের পরের সেমিস্টার থেকে একটু তাড়াতাড়ি পোস্ট করার চেষ্টা করবো। মানে টাইমের সমস্যা অ্যাকচুয়ালি। তোমরা চাইলে সিলেবাসটা দেখে নিতে পারো। এটা ইউনিট 2 এর সিলেবাস, এটা ইউনিট 1, এটা ইউনিট 2 এবং এটা ইউনিট 3 এর সিলেবাস। আমি তোমাদের মুখে অ্যাকচুয়ালি হয়তো প্রশ্নগুলো অনেকটা রাখা হয়েছে। অনেক যদি একটুখানি অনেকটা ভিডিও পোস্ট করা হলে মানে তোমার মানে একটা সুবিধা হয় যে কোশ্চেন্স আস্তে আস্তে শর্ট হতে থাকে, মানে কম প্রশ্ন হতে থাকে। এবার যদি পোস্ট না করা হয় না, তাহলে কোশ্চেন্স যখন আমি সাজেশন বা নোটস তৈরি করি দেন সেইভাবেই থাকে। কেউ যদি নোটস কিনতে চাও, আমাকে 8768157911 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এনিওয়েজ, এবার চলো সাজেশনটা দেখে নাও। আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক রেখেছি, বাট আমি তোমাদের প্রত্যেক কটা অধ্যায় থেকে 3টে করে টপিক বলবো। ঠিক আছে, ওই 3টে টপিক করে যাবে এবং ওই 3টে টপিক করে গেলেই তুমি হচ্ছে কি যে 10 মার্কস এবং 5 মার্কস প্রশ্ন কমন পেয়ে যায় প্রত্যেকটা অধ্যায় থেকে। এবার ধরো কেউ যদি মনে করছো দাদা অনেকটা প্রশ্ন হয়ে যাচ্ছে, তাহলে তুমি একটা কাজ করতে পারো। মানে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে 10 মার্কসের প্রশ্নগুলো করে নেবে। তৃতীয় অধ্যায় থেকে আর 10 মার্কসের প্রশ্নগুলো করার দরকার নেই, তুমি তৃতীয় অধ্যায় থেকে জাস্ট 5 মার্কসের প্রশ্নগুলো করবে। তাহলে প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সব কটা প্রশ্ন করবে, 10 এর প্রশ্ন করবে প্লাস 5 এর প্রশ্ন করবে, এবং 3 নম্বর অধ্যায় থেকে শুধু 5 মার্কসের প্রশ্নগুলো করবে, 10 মার্কসের প্রশ্নগুলো তোমার দরকার নেই। তাহলে শর্ট হয়ে যাবে তোমার সাজেশনস, তাই না? এবার তাও আমি তোমাদের প্রত্যেক কটা অধ্যায় থেকে অধ্যায়ভিত্তিক প্রশ্ন রেখেছি, বাট প্রত্যেক কটা অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেবো মুখে, সে প্রশ্নগুলো ভালোভাবে করবে। প্রথম অধ্যায়ে দেখো 10 নম্বর প্রশ্ন। প্রথম হচ্ছে কি তোমার সমাজতত্ত্ব কি, এর বিষয় ও গুরুত্ব লেখো। নেক্সট তোমার শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব কি, এর প্রকৃতি ও পরিধি আলোচনা করো। শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কি, এর প্রকৃতি ও বর্ণনা করো, বা শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কি, এর পরিধি আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার সমাজতত্ত্ব কি, শিক্ষার সাথে সমাজতত্ত্বের সম্পর্ক। এবার এখানটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন অধ্যায় 1 থেকে এই প্রশ্নটা, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। শিক্ষা মানে সমাজবিদ্যা ও শিক্ষার মধ্যে সম্পর্ক। নেক্সট, শিক্ষা সমাজবিদ্যার প্রকৃতি ও পরিধি। শিক্ষা সমাজ মানে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্ব কি, যেটা এর প্রকৃতি ও পরিধি। এখান থেকে এই প্রশ্নটা 10 মার্কসের জন্য বিশাল গুরুত্বপূর্ণ। তাহলে প্রকৃতি আর পরিধি এবং হচ্ছে কি তোমার মানে শিক্ষার সাথে সমাজতত্ত্বের সম্পর্ক, এই দুটো প্রশ্ন। আর অর্থ আর সংজ্ঞা, মানে তোমার ওই যে শিক্ষা বিজ্ঞানের অর্থ কি, তারপর হচ্ছে কি যে সংজ্ঞা বলো বা কিছু, ওগুলো তোমাদের 2 মার্কসের বা 5 মার্কস দিতে পারে। বাট এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই দুটো প্রশ্ন, প্রকৃতি পরিধি এবং হচ্ছে কি যে তোমার শিক্ষার সঙ্গে সমাজতত্ত্বের সম্পর্ক। বোঝা গেল? এবার আমি 5 মার্কসের প্রশ্ন রেখেছি, মানে তোমার যে প্রশ্নগুলো ওখানটায় 10 মার্কসের রাখা আছে সেই প্রশ্নগুলো হচ্ছে কি এখানটায় 5 মার্কস আমি রেখেছি। তাও তোমরা জাস্ট দেখে দিও, যাদের কাছে একটুখানি সময় আছে বা যাদের পড়া আছে তার দেখে দিও। প্রথমে কি রেখেছি দেখো, সমাজতত্ত্ব বিষয় ও পরিধির মধ্যে সম্পর্ক লেখো। সমাজতত্ত্বের বিভিন্ন শাখা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, শিক্ষা ব্যবস্থার উপর সমাজতত্ত্বের প্রভাব, মানে এটা অ্যাকচুয়ালি এই যে শিক্ষা ও সমাজতন্ত্রের মধ্যে সম্পর্ক, সেটা অ্যাকচুয়ালি এই প্রশ্নটা। তো তুমি ওটা করে নিলে, এখান থেকে আর করতে হচ্ছে না, কাটা দিয়ে দিলাম আমি। শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যার উদ্দেশ্য বর্ণনা করো। প্রকৃতি ও পরিধি তুমি ওখান থেকে করে নিচ্ছ, এখান থেকে আর করতে হবে না। উদ্দেশ্যটা চাইলে করতে পারো, বাট প্রকৃতি আর পরিধি করতে হবে না, ওখান থেকে করে নিও। এবং এই যে সম্পর্কটা, এটা কিন্তু এই প্রশ্নটা। তাহলে এখান থেকে 5 মার্কসের জন্য যদি কেউ সেপারেটলি করতে চাও, তুমি এখান থেকে এই যে এই দুটো প্রশ্ন তুমি 10 মার্কসের জন্য করে নাও, এবং সমাজতত্ত্ব কি এবং এর অর্থ কি, ঠিক আছে, যদি করে নাও তাহলে তোমাকে এখান থেকে মানে অধ্যায় 1 থেকে তুমি 5 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে, 10 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে, প্লাস 2 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার যদি প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে আসে, তার জন্য তুমি এখান থেকে দুটো প্রশ্নই করো তোমরা, আর পারলে এই প্রশ্নটা করে নাও। 3টে প্রশ্ন দিলাম, এবং এখান থেকে তোমরা চাইলে হচ্ছে কি যে তুমি বিভিন্ন শাখা যেটা আছে এটা কোড দেখে রাখতে পারো, বাট অতটা ইম্পর্টেন্ট নয়। তা আমি তোমাদের বলছি এটা দেখে রাখতে পারো। নেক্সট তোমার হচ্ছে কি যে আর একটা হচ্ছে উদ্দেশ্যটা দেখে রাখতে পারো। ঠিক আছে, আর কিছু এখান থেকে দেখে রাখতে হবে না। তাহলে এখান থেকে 5 মার্কের দুটো প্রশ্ন দিলাম, আর ওখান থেকে 10 মার্কসের 3টে প্রশ্ন দিলাম। বোঝা গেছে? 5 মার্কসের দুটো প্রশ্ন দিলাম এখান থেকে, আর এখান থেকে 10 মার্কসের 3টে প্রশ্ন দিলাম। বোঝা গেছে? না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে। এবার দ্বিতীয় অধ্যায় থেকে দেখে রাখো।
এবার আমি তোমাদের একদম শর্ট করে বলছি, জানো তো পরীক্ষা যেহেতু বেশি দিন বাকি নেই, তো তোমরা শর্ট করে যেহেতু বলছি, আর তাহলে কোনো চারটা অধ্যায় বাদ দিতে হবে না। এবার দ্বিতীয় অধ্যায় থেকে দেখে নাও, সামাজিক গোষ্ঠী বলে একটা অধ্যায় আছে। এখান থেকে তোমরা হচ্ছে কি যে কি কি দেখবে দেখো একটুখানি ভালো করে বলে দিই। একটা হচ্ছে কি সামাজিক গোষ্ঠীর অর্থ সংজ্ঞা পড়বে, এবং সামাজিক গোষ্ঠীর প্রকারভেদ, প্রাথমিক ও গৌণ ও তৃতীয় গোষ্ঠী যেটা পড়বে। সামাজিক গোষ্ঠীর অর্থ সংজ্ঞা মানে তুমি শিক্ষাক্ষেত্রে প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা, এটা পড়ে নেবে, বোঝা গেছে। নেক্সট তোমার হচ্ছে কি যে এটা পড়বে, বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তোমাদের দেখবে দ্বিতীয়টা বড়, প্রাথমিক ও গৌণ গোষ্ঠী পড়তে হবে তোমাকে, এবং শিশুর সামাজিকরণে বিভিন্ন প্রতিনিধি ও সংস্থার ভূমিকা। শিশুর সামাজিকরণ, তাহলে এটাও তোমাকে পড়তে হবে। সামাজিক প্রক্রিয়ার ধারণা, তারপর হচ্ছে কি তোমার একটা বিদ্যালয়ের ভূমিকাও পড়তে হবে, প্লাস এটাও পড়তে হবে, এটা না পড়লেও চলবে। এবার দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা প্রশ্ন দিয়েছে 10 মার্কসের। এই যদি তুমি এই অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে তুই যদি এই 6টা প্রশ্ন করে নাও 10 মার্কসের, তাহলে তোমার এখান থেকে 10 মার্কসের হয়ে যায়, প্লাস 5 মার্কসের হয়ে যায়, প্লাস 2 মার্কসের হয়ে যাবে। সেপারেটলি আর 5 মার্কসের করার দরকার নেই। তাহলে ওখান থেকে হচ্ছে কি যে 5টা প্রশ্ন দিয়েছিলাম অধ্যায় 1 থেকে, এইখান থেকে হচ্ছে কি 6টা প্রশ্ন, তাহলে 11টা প্রশ্ন আমাদের তো হলো। 5 মার্কসে তোমরা চাইলে করতে পারো, সেই ওপরে যে প্রশ্নগুলো আছে দেন সেই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে রয়েছে। দেখো পরিবারের ভূমিকা ওখানটায় রয়েছে, বিদ্যালয়ের ভূমিকা ওখানটায় রয়েছে, সংস্থানের ভূমিকা ওখানটায় রয়েছে। তুমি চাইলে হচ্ছে কি যে প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য আর প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য পড়ে নিতে পারো। এবার দেখো তুমি যখন গৌণ গোষ্ঠী এই প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর পার্থক্য পড়ছো, তখন তোমার কিন্তু অলরেডি গৌণ গোষ্ঠীর পার্থক্য এই প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য হয়ে যাবে, তাহলে এটাও করার দরকার নেই। তাহলে এখান থেকে এই প্রশ্নগুলো করার দরকার নেই, এখান থেকে জাস্ট একটা প্রশ্ন করবে, বোঝা গেছে। ওখান থেকে 6টা, এখান থেকে একটা দিলাম, বোঝা গেল। নেক্সট 3 নম্বর অধ্যায় থাকো। 3 নম্বর অধ্যায় থেকে কি কি করবে? 3 নম্বর অধ্যায় হচ্ছে কি তোমাদের একটুখানি বড় বলতে গেলে, 3 নম্বর অধ্যায় করবে সামাজিক পরিবর্তন, ধারণা ও শিক্ষার সাথে পারস্পরিক সম্পর্ক। সামাজিক বিচলন কি, এক্ষেত্রে শিক্ষার ভূমিকা, বলছি তোমাদের কোন কোন পড়তে হবে। একটুখানি দাঁড়াও, আমি তোমাদের দেখে তারপর বলে দিচ্ছি। সামাজিক পরিবর্তন ও শিক্ষার মধ্যে পারস্পরিক সম্পর্ক, এই প্রশ্নটা ভালো করে পড়বে। বাট তোমরা দেখে রাখবে যে সম্পর্কটা হচ্ছে কিনা, সামাজিক পরিবর্তন এবং শিক্ষা, এই প্রকারভেদ উল্লেখ করে শিক্ষার ভূমিকা, মানে এখানটা কিন্তু সামাজিক পরিবর্তনের সঙ্গে শিক্ষার যে সম্পর্কটা সেটা গুরুত্ব দিয়ে পড়বে। তাহলে একটা প্রশ্ন হয়ে গেল। নেক্সট হচ্ছে কি যে সামাজিক স্তর বিন্যাস। সামাজিক স্তর বিন্যাস দেখো আছে কিনা, যদি না দিই তাহলে পড়ে নেবে কিন্তু। সামাজিক স্তর বিন্যাস, এই তো সামাজিক স্তর বিন্যাসের প্রকারভেদ, তাহলে এই টপিকটা পড়বে সামাজিক স্তর বিন্যাস। ওভারঅল বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো পড়বে। সামাজিক স্তর বিন্যাস পড়ে নিলে তুমি। সামাজিক চলন ও সামাজিক ইন্টারকানেকশনস, মানে সামাজিক চলনের সঙ্গে সামাজিক মানে সামাজিক চলন ও বিচরণের মধ্যে সম্পর্ক যেটা রয়েছে তার একটুখানি দেখে নিই, তার বলে দিচ্ছি তোমাদের। এই যে সামাজিক সচলন বা কিছু, এই টপিকটা পড়ে নেবে, বোঝা গেছে। নেক্সট তোমাদের পড়তে হবে প্রথাগত সংস্থা বা ক্ষুদ্র প্রতিচ্ছবি, এই প্রশ্ন তোমাকে পড়তে হবে। সামাজিক ক্ষেত্রে শিক্ষার ভূমিকা, এটা পড়তে হবে। তারপর তুমি এখান থেকে এইটা পড়ে রাখবে তুমি এখান থেকে। নেক্সট তুমি বৈচিত্র্য চাইলে পড়তে পারো, আদারওয়াইজ এখান থেকে আর তেমন প্রশ্ন পড়ার দরকার নেই। তাও আমি তোমাদের কি কি বলছি এখানটায় ভালো করে দেখে নাও। যে এখান থেকে তুমি হচ্ছে কি যে সামাজিক পরিবর্তনের সঙ্গে শিক্ষার সম্পর্ক পড়ে নেবে, সামাজিক স্তর বিন্যাস, সামাজিক সচলন এবং সামাজিক সচলনের সঙ্গে সামাজিক স্তর বিন্যাসের যে সম্পর্কটা সেটা পড়বে, এবং যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে সামাজিক পরিবর্তন এবং সামাজিক শিক্ষার মধ্যে সম্পর্ক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে, ঠিক আছে। মুখে বললাম যেটা ভেতরে ভালো করে শুনে নাও, অনেকটা এখানটায় হয়তো প্রশ্ন রাখা হয়নি, তো বাকিগুলো তোমরা কিন্তু করে নিতে পারবে, বুঝে গেছে। তাহলে তোমাদের ডিএসসি বলে দিলাম আমি। এবার হচ্ছে কি তোমরা নোটস চাইলে কিনতে পারো, আমার কাছে নোটস রয়েছে বেশ ভালো কোয়ালিটির। তোমরা এই নাম্বারে অ্যাকচুয়ালি তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নাম্বারটা করো, এটা আমার কাছে নেই আর। সো দেখি যদি সেক 3 সাজেশন পোস্ট করতে পারো তাহলে পোস্ট করে দেবো। থ্যাংক ইউ।